গুরুত্ব গুরুত্ব দিক থেকে 230-এ এটা মুদ্রার সংখ্যাটা আদৌ এই পর্যন্ত পরীক্ষা আসে নাই। বাংলাদেশে প্রচলিত মুদ্রাগুলো কি কি। তারপর 231 হচ্ছে নকল মুদ্রা, এগুলো একটু এখান থেকে প্রথম 5টা পড়ে নিবেন। এই যে প্রথম 230 থেকে 35 পর্যন্ত পড়ে নিবেন। আর এগুলা তো এখন মুদ্রা টুদ্রা যে বিভিন্ন হুন্ডি, তারপর হচ্ছে বিভিন্ন এগুলা আমাদের দেশের প্রাচার হলে বিভিন্ন অনলাইন জোয়া, তারপর হচ্ছে এই কি বলে এটাকে, যদি বলে নকল মায়ের ব্যর্থ মুদ্রা, আছে, জাল ব্যর্থ জাল আছে মুদ্রা, খালু। জাল মুদ্রা, এই যে এগুলা কিন্তু বিশেষ ক্ষমতা আইনে যায়। মুদ্রা টুদ্রা যেগুলো আছে জাল টাকা তৈরি, এগুলো বিশেষ ক্ষমতা আইনে যায়। তো এই আইনে প্যানেল কোর্টে মামলা খুব কমই হয়। তো জাস্ট এগুলো হচ্ছে রিডিং করে নিবেন, এখানে কোনো মুখস্থ করা দরকার নাই। এই 230 থেকে এখানে যা আছে, এখানে এগুলো যা দিচ্ছে মুখস্থ করার কোনো দরকার নেই। কিন্তু এখানে যেটা আছে, এখানে এই প্রথম 5টায় পড়তে বলছি, এগুলো আর দরকার নেই। তো আমাকে হচ্ছে যে দেখো ওরা অগের মধ্যে থাক ওর। কথা মানে আসার পরে মিউট করবে, তাও কোনো ই থাকে না। এরপর দেখেন এখানে হচ্ছে, এখানে যে ইম্পর্টেন্ট যেটা যে বিষয়টা, যে 264 থেকে 267 এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, মনোযোগ দিন। আপনারা যে কার্যবিধিতে আপনারা ওজন পরিমাপের কিছু আছে, থানা অফিসার ইনচার্জ কার্যক্রম করে 153 মেবি, ওজন বাটখারা এরকম কোনো কিছু যে পায়। তো এখানে মিথ্যা যন্ত্র ব্যবহার করে যদি কেউ প্রতারণা করে, 264 এডিল এমসিকিউ এখান থেকে 264 থেকে, বুঝতে পারছেন? আচ্ছা, 264 হচ্ছে কি, মিথ্যা যন্ত্র ব্যবহার করে পাওয়া, মিথ্যা যন্ত্র কোনো ব্যক্তি ওজন পরিমাপের যে বিষয়টা থাকে, ভুয়া যন্ত্র, যার মধ্যে প্রতারণা করে অন্যকে প্রতারণা করে, এরকম যদি করে তাহলে 264টা পড়বে। 265 মিথ্যা ওজন পরিমাপ ব্যবহার করে প্রতারণা, মিথ্যা ওজন, মিথ্যা ওজন পরিমাপ করে ব্যবহার প্রতারণা, এই প্যানাল কোডের এই যে এগুলো র্যাবের তবে মামলাটার মধ্যে দেয় যে মিথ্যা ওজন পরিমাপ থেকে ব্যবহার করা, কোনো ব্যক্তি ভুয়া ওজন পরিমাপ ব্যবহার করে যেমন বাজারে লেনদেন সঠিক মাপ না দিয়ে প্রতারণা করা। এগুলো একটু পড়বেন, এগুলো হচ্ছে মোবাইল কোডে, এগুলা এই সেকশন গুলো একটু মামলা হয়। 266 মিথ্যা ওজন পরিমাপ ধারণ করা, একটা হচ্ছে আবার প্রতারণ করছে, আটা ধারণ করছে। 267 মিথ্যা ওজন পরিমাপ ব্যবহার করে তৈরি বা বিক্রি করা, মিথ্যা ওজন পরিমাপ তৈরি করে বিক্রি করছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পাবলিক nuisance, গণপদ্রব, এইটা হলো ভেরি ইম্পর্টেন্ট। এবং 268 থেকে 294 এখানে যা আছে সবগুলো মুখস্থ করবেন, এটা হচ্ছে রিটেনের প্রশ্ন। লিখে দিচ্ছে এখানে লিখিত, লিখিত প্রশ্ন এই 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 কয়টা, এখানে হচ্ছে লিখিত প্রশ্ন আপনাদের জন্য, পুরাতন ছাত্র যারা। জনবাদনা এটা হচ্ছে গণপদ্রব, পাবলিক nuisance, এটা হচ্ছে গণপদ্রব, আমরা নিচে দেখে দিচ্ছি। তারপর হচ্ছে এই যে আপনারা 268 গণপদ্রবের এটা শাস্তিগত, 290 এটার শাস্তিটা হচ্ছে আমরা জানি, গণপদ্রবের শাস্তি হচ্ছে 290, 289 এই যে গণপদ্রবের অন্য ধারা যদি না মানে সেটা হচ্ছে শাস্তি হবে। আর এই যে আমি আগে আপনাদের বলছিলাম পেনাল কোডের 269, 70, 71 এখান পর্যন্ত, এখান থেকে আগে প্রথমে বলছি যে এখানে এখানে যা আছে একবার ভালো করে পড়বেন। উপরে মুদ্রা থেকে যা আছে একটা না পড়লেও সমস্যা নাই, মুদ্রা থেকে এত টেনশন দরকার নেই। কিন্তু এই 268 থেকে 294 বারবার বলতেছি মুখস্থ করে যাবেন পরীক্ষা হলে। আচ্ছা, এগুলো হচ্ছে যে আমাদের সংক্রামক রোগ যে আইনটা রয়েছে, ওখানের ওই আইনটা যেহেতু প্রচলিত, পরবর্তীতে এটা তো 1861 1860 সালের আইন। তারা এই যে অবহেলাজনিত কাজ, প্রাণঘাতী রোগ ছড়াতে পারে, এই যে কোয়ারেন্টাইন করা, সংক্রামক রোগ ছড়াতে পারে, এরকম প্রাণঘাতী রোগ ছড়াতে পারে, এইটা হলো 259, 270। আর মারাত্মক যদি হয় সেটা প্রাণঘাতী করতে, মারাত্মক ক্ষেত্রে অবহেলার কারণে যদি হয় প্রাণঘাতী করতে পারে, এটা হলো 269। আর মারাত্মক যদি হয় সেটা হলো 202। আর এই যে ডিসঅবিং কোয়ারেন্টাইন রুল, যেটা হচ্ছে মারাত্মক কোয়ারেন্টাইন নিয়ম, যে যে আমাদের সংক্রামক রোগে যে কোয়ারেন্টাইন করে, এখানে 271 বলছে, ভেরি ইম্পর্টেন্ট। কোয়ারেন্টাইন নিয়ম অমান্য করা হলো 271 করে নিবেন। আর 272 এখান থেকে আপনার পড়তে হবে এই পর্যন্ত, যে 272 হচ্ছে বিক্রির উদ্দেশ্যে খাদ্য পানি, পানির সাথে যে পানি মিশ্রণ অশুদ্ধ করা, বিক্রির উদ্দেশ্যে খাদ্য পানির সাথে অশুদ্ধ করা বিভিন্ন কিছু দিয়ে। আবার আপনার ওই যে মনে করেন না 228, মনে করেন না 228, যেটা হচ্ছে 228 না 328, যেটা হচ্ছে পানির সাথে ওই যে কি বলে, ডাবের সাথে বিভিন্ন কিছু মিশ্রিত করে, এটা কি বলে, নেশা জাতীয়, শয়তানের নির্যাস, শয়তানের নির্যাস বলা হয়। আচ্ছা, 200 ক্ষতি, যদি কেউ ক্ষতিকর পানি বিক্রি করে 273। আর এই ওষুধ মিশ্রণে যদি অশুদ্ধতা করে 274। আর এটা যদি বিক্রি করে, এই ওষুধ যদি বিক্রি করে সেটা মিশ্রিত করে, সেটা 275। 276, 77 ইম্পর্টেন্ট না। 278টা এটাও পরীক্ষায় কিন্তু আসে নাই, বায়ুমণ্ডলের স্বাস্থ্যকে হানিকর করে তোলা, এটা বায়ুমণ্ডলের স্বাস্থ্য হানিকর করে তোলা, এই যে পরিবেশ বিপর্যিত, পরিবেশকে দূষিত করা এরকম।
আর 279 এটা হচ্ছে আপনার যে রুটের ক্ষেত্রে জনসহ রাস্তা পথের উপর 279 আছে না? গাড়ি চালানো, বেপরোয়া গাড়ি আছে 279 জনসহ, এটা এখন এগুলা তো মামলা হয় না, মামলা চলে যায় সড়ক পরিবহন আইন, যে সড়ক পরিবহন 2018 যেটা আছে ওইটাতে মামলা হচ্ছে এখন। আর এটাও দরকার নাই, ভুয়া আলো এটাও দরকার নেই। এখান থেকে আবার এই যে 280 থেকে এগুলো দরকার নেই। দেখেন কোন মধ্যে আছে, 287, 89 এখান থেকে পড়বেন। 290 তো শাস্তি, 292 ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমরা ইয়াতে পড়ছি, কার্যবিধি যেটা পড়ছিলাম। কার্যবিধিতে কত পড়ছিলাম এটা মনে আছে আপনাদের? প্রতিভা প্রকাশনা বাজেয়াপ্তের ক্ষেত্রে যে বিষয়গুলো পড়ছিলাম এটার সাথে কানেক্টেড, অশ্লীল বই বস্তু, এখানে এমসিকিউ আছে। 292 দিয়ে নাও, অশ্লীল বস্তু প্রদান করে যুবকের কাছে, এই যুবকটা কত বছর? 18 বছর ঊর্ধ্বে না 18 বছর কম, এটা এমসিকিউ। তারপর অশ্লীল গান বাজনা করা যায়, উচ্চ স্বরে গান বাজনা করা যায়, অশ্লীল গান বাজনা। লটারি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 294। আচ্ছা, এখানে যেগুলা যেগুলো একটু বলছি এগুলো একটু পড়বেন, আর গুলো পড়া দরকার নেই। আর 295 থেকে 298 তো মুখস্থ করে যেতে হবে। 295 থেকে 98 পর্যন্ত মুখস্থ করে যাবেন, বারবার বলতেছি। 295 কি? এই যে পূজার উপাসনালয়, পূজা কোনো আঘাত বা মলিন করে, কেউ যদি ধর্মীয়কে আঘাত করে, অপবিত্রিত করে, এটা। আর ইচ্ছাকৃত ভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত, 295। সবসময় এ বা ক, 295 ক এগুলো কি পড়ে, কোনো শ্রেণী ধর্মীয় বিশ্বাসের প্রতি যদি আঘাত অবমাননার উদ্দেশ্যে ইচ্ছাকৃত ক্ষতিকর কাজ করে, ধর্মীয় সমাবেশে বিঘ্ন সৃষ্টি করে, ধর্মীয় গোলযোগ, এই যে পূজা ধর্মীয় সভা থেকে ব্যাঘাত সৃষ্টি করে, 296। 297 আপনারা জানেন যে কবরস্থল, যে অনধিকার প্রবেশ করে, এরকম আমরা প্রশ্ন নিয়ে পড়ছি যে কবরস্থলে যায় র্যাপ করা, তো এটি প্রকৃত নিয়ম বাইরে। 297, 377 আমরা পড়ছিলাম এরকম। তাহলে সমাধিস্থলে, কবরস্থান বা অনধিকার কেউ প্রবেশ করে। আর ধর্মীয় অনুভূতিতে যদি কেউ আঘাত করার উদ্দেশ্যে কথা বা বলা প্রকাশ করে, সেই ক্ষেত্রে এটা অপরাধ হবে। ধর্মীয় কেউ বক্তব্য দেয়, অন্য প্রকাশ করে, এরকম বলা বা প্রকাশ করে, সেটা 298। এই 295 থেকে 298 পর্যন্ত সবাই খাতা লিখে জমা দিবেন শেষে, ক্লাস আপনারা শেষে এখান থেকে দেখি। এখানে দিবেন হচ্ছে যে লটারির ক্ষেত্রে দিবেন 292, 93, এই দুটো ইম্পর্টেন্ট, সাজেশন দিয়ে দিচ্ছি। ফাইনাল 292, 3 পরীক্ষা আসবে। আর হচ্ছে এদিকে হচ্ছে 268 গণপদ্রব শাস্তি, 290 এটা করলে চলবে। আর কোয়ারেন্টাইন নিয়ম ভঙ্গ 271 এটা দেখে নেবেন। আর ওই যে খাদ্য পানীয় অশুদ্ধ করা, 272। আর এদিকে শুধু পড়বেন হচ্ছে জাল, যেটা মুদ্রা, প্রচলিত মুদ্রা, 230, 31, 32, প্রথম 5টা করে নিয়ে এই পর্যন্ত করলে চলবে। 230 থেকে 35 পর্যন্ত পড়বেন, আর এগুলো দরকার নেই, আমি এগুলো সাজেশনও দেইনি, মানে এগুলো অযথা পরে আসে না, দরকার নেই। আচ্ছা, এখানে দেখেন গুরুত্ব দিক থেকে যে ইম্পর্টেন্ট কোনটা দিচ্ছে, 230 সংজ্ঞা বাংলাদেশি মুদ্রা। বাংলাদেশি মুদ্রাটা কি, যেটা আপনারা দেখে আসছে, আপনার মেন বই পাবেন, যে কোনো ধাতু বা কোনো রাষ্ট্র সার্বভৌম কি করবে, অনুমোদন দেবে, এটা অর্থের জন্য ব্যবহৃত হবে, যেমন মুদ্রা ছাপা জারি করবে সেটা। আর বাংলাদেশি কয়েনটা কি, একটা কয়েন মুদ্রা, কয়েনের সংজ্ঞা আর বাংলাদেশি মুদ্রা দুটো একসাথে 230 বলছে। যে বাংলাদেশি মুদ্রা হচ্ছে যে কোনো ধাতু বা যা সরকারের অনুমোদন নিয়ে সেটা কি মুদ্রা হিসেবে জারি করা হয়েছে, অর্থ হিসেবে ব্যবহার করার উদ্দেশ্যে, এটাই। এই জাতীয় বাংলাদেশ মুদ্রা হিসেবে গণ্য হবে, এমনকি এটি আর ব্যবহার না হলে, যদি ব্যবহার না হয় সেটা মুদ্রা হিসেবে, অনেক সময় যে ব্যান করে না, যে নিষেধ করে দেয়, যে অনেকটা বাংলাদেশে 10 টাকা নোট আমরা আগের যে মুজিবের বা অন্যান্য যেগুলা ছিল এগুলো কিন্তু ব্যান্ড হয়েছে, যে কাগজের এক পাতলা। আর উদাহরণ হচ্ছে এখানে যে শ্বাস বা শ্যাল, তারপর হচ্ছে ছাপা ছাড়া তামার টুকরা, পদক। তবে এই পদক কিন্তু মুদ্রা নয়, এগুলো খেয়াল রাখবেন। আবার ছাপা ছাড়া তামার টুকরা এগুলো কিন্তু মুদ্রা নয়, এগুলো পরীক্ষা আসতে পারে। এই যে শ্বাস বা শ্যাল, স্বর্গের ছাপা নেই, এগুলো মুদ্রা নয়, এটা দেখবেন। মেডেলস মুদ্রা নয়। কোম্পানি টাকা, তবে কোম্পানি টাকা কুইন্স কয়েন যদি থাকে সেটা না ব্যবহার করে সরকারের মুদ্রা, অনুমোদিত মুদ্রা হবে। আবার এই যে ফারুকবাদ টাকা, আগে ভারত সরকারের সময় এটা অনুমোদন ছিল, এখন ব্যবহার বন্ধ, এটা এই দ্বারা বাংলাদেশের মুদ্রা হিসেবে গণ্য, এটা যে ফারুকাবাদ টাকা আর কি। তাহলে আমরা এখানে যে মুদ্রা কি, শার্সেল, ছাপা, মেডেল, কোম্পানি টাকা, এগুলো টাকা নাই কিন্তু, এটা কোম্পানিটা টাকা পূর্বে ছিল, এটা এগুলো এখন নাই। এগুলো থেকে এমসিকিউ আসতে পারে, সুন্দর দেখে নিন যে এগুলো কোনগুলো টাকা কোনগুলো টাকা না। 268 গণপত্র ভেরি ইম্পর্টেন্ট, একের মুখস্থ করবেন, কিচ্ছু করার নাই, একদম মুখস্থ। শাস্ত্রীয় 290 গণপত্রটা কি, যে আমি এখানে যে বিল্ডিং এ আছে এখানে যদি কেউ দূর থেকে দেখা যাচ্ছে একজন ন্যাক্ট অবস্থায় সে এখানে নাচানাচি করতেছে, এটা যে আশপাশের জনসাধারণের কি হয়, বিরক্তি সৃষ্টি হচ্ছে, এটি এটি হচ্ছে গণপত্র বলা হচ্ছে, জনবাধার অপরাধী বলা হচ্ছে। তাহলে আমরা কি দেখবো, যে ব্যক্তি কোনো কাজ করে বা আইন বিরুদ্ধে অবহেলা করে বা জনসাধারণ আশপাশের মানুষদের ক্ষতি বিরক্ত হয়ে গেলে খেয়াল রাখবেন, সৃষ্টি হয়ে তাকে গণপত্র বলা হয়। এটা অবশ্যই ক্ষতি, খেয়াল রাখবেন, এটা সবসময় খেয়াল রাখতে হবে। বৈশিষ্ট্য হচ্ছে এটা বাধা থাকতে পারে, বিপদ থাকতে পারে, বিরক্তি সৃষ্টি করতে পারে।
এটা এই গণঅভ্যুত্থানের অন্তর্ভুক্ত। স্যার, স্যার এইটাই 294তেও আবার সেম এটাই প্রশ্ন করতে চাচ্ছিলাম, 294তেও সেম কথাই বলা আছে। এখন অশ্লীল, শাস্তি কি না না, দুইশো 290, নব্বই দেবো নাকি না, 294 দেবো? 290, 290। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা উদাহরণটা কি, রাস্তার উপর যে অবৈধ স্থাপনা বসানো, এই রাস্তার উপর অবৈধ স্থাপনা বসাইছে, এটাও কিন্তু একটা পথচারীদের জন্য বিপদ অস্বস্তি। নদীতে খাল বর্জ্য ফেলাইছে, জনসাধারণ স্বাস্থ্য পরিবেশ ক্ষতি করছে। উচ্ছিষ্ট শব্দ, কারখানা ধোয়া, আশেপাশে মানে বিরক্তি করছে, এটাও কিন্তু গণপত্র। ব্যস্ত জ্যাম সৃষ্টি করছে, চলো এটাও একটা গণপত্র। গণপত্র বলতে কি বোঝায়, যেটা হচ্ছে জনসাধারণের বিপদ বা বিরক্তি সৃষ্টি করা। আর জনবাধা অপরাধ কি ক্ষমা পাওয়া যায় না? এগুলো একটু এমসিকিউ গুলো দেখে নেবেন, এখানে আমারই কিছু নাই। যেটা যেটা ইম্পর্টেন্ট আপনাদের দিচ্ছি, পরীক্ষা আসবে, সেগুলো এখানে নিয়ে আসছি 299 পর্যন্ত। কারণ আমরা এই মাসে এগুলা একটু শেষ করে দিই, কারণ পরের মাসে তো আমরা ওখান থেকে 7 দিনে শেষ করবো। অশ্লীল বই পুস্তক, এগুলো হচ্ছে আগে প্রচুর মামলা হয়েছে যে অশ্লীল বই পুস্তক, এগুলো এমসিকিউ আসবে, এটা নিয়ে কোনো প্রশ্ন নাই, এগুলো এমসিকিউ। যে আপনারা ওই যে প্রকাশনা বাজেয়াপ্তের ক্ষেত্রে দেখছেন যে কোন কোন অশ্লীল বস্তু কেউ যে আমদানি করে রপ্তানি করে, পুস্তকে কাগজ এবং চিত্র ছবি বিক্রয় করে বিতরণ করে, এরকম আগে অশ্লীল প্রচুর ছিল বাংলাদেশে, এখনো আছে এগুলো গোপন। এগুলো যদি কেউ যদি ব্যবসায় কোনো অংশ নেয়, লাভ করে, বিক্রয় বলে জানে, সে বিশ্বাস করে, তাহলে সে এরকম বিজ্ঞাপন করে, প্রচার করে অশ্লীল পাওয়া যায়, সে এই ধারা অনুযায়ী 292 অনুযায়ী, তবে শাস্তি 3 মাস জরিমানা, এর মুখস্থ করবেন। এই শাস্তি 3 মাস কারাদণ্ড, জরিমানা, উভয় পরীক্ষার ব্যতিক্রম আছে। ওই যে আমরা আমরা পর্নোগ্রাফি নিয়ে পড়ছিলাম যে কোন গুলো পর্নোগ্রাফি নয়। কোনো বই পুস্তকে লেখা চিত্র ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহার করলে সেটা হবে না। মন্দিরে মূর্তি পরিবহনে, গাড়িতে ব্যবহৃত ধর্মীয় উপকরণ ব্যবহৃত হবে না, এমন ধারা এইসব ক্ষেত্রে প্রয়োজন, এক কথায়। কিন্তু উদাহরণ হচ্ছে অশ্লীল ক্রমিক বই ব্যবহার করে দণ্ডনীয়। ব্যক্তি জানেন, ধারণা আছে যে বিক্রি প্রদর্শন করে, এটা দণ্ডনীয়। এমন ব্যক্তি অংশ নিয়ে অশ্লীল বস্তু প্রচলন হয়, এটাও দণ্ডনীয়। তবে ধর্মীয় উদ্দেশ্যে রাখা ব্যবস্থা এর জন্য দণ্ড নেই। এটাই হলো এমসিকিউ, এই যে ব্যতিক্রমটা এমসিকিউ আছে, যেগুলো বলে দিয়ে ওগুলো একটু নোট করবেন। এগুলো পরীক্ষা আসবে, অন্য কোনো কিছু না। এই যে ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা চলে আসলে এমসিকিউ, কত পারবো না। যুবককে অশ্লীল বস্তু কেউ যদি বিক্রি করা বা তাকে দাঁড়া করায় দেন, বিক্রি করেন, বয়সটা কত হবে, 20 বছরের নিচে কাউকে যুবক অশ্লীল বস্তু ভাড়া করে বিক্রি করে, প্রদর্শন করে, প্রচার করে, তাহলে প্রস্তাব চেষ্টা করে, সেই শাস্তি হবে 6 মাস জরিমানা বেতন। এই অশ্লীল বস্তু বলতে বোঝাইছে যে 292 অনুযায়ী যে আমরা পড়লাম, বই পুস্তক পত্রিকা ছবি, এগুলো হচ্ছে অশ্লীল বস্তু। তাহলে কোনো 18 বছরের নিচে যদি কাউকে বিক্রি করে, সেটা দণ্ডনীয়। 19 বছরে যদি কাউ কিশোরকে অশ্লীল বস্তু দেয়, সেটা আমি বলছি 20 বছরের নিচে। তা 18, 19 যদি যাই হোক না, 20 বছর নিচে হলে কিন্তু 18, 19 এগুলো দণ্ডনীয় হচ্ছে। 21 বছর যদি বিতরণ করে, এটা কিন্তু অপরাধ নয়। যদি কাউকে যদি বলে যে 21 বছরে অশ্লীল বস্তু পেয়েছে, এটা কিন্তু অপরাধ নয়, কারণ হচ্ছে এটা বলছে যে 20 বছরের নিচে হইতে হবে, এটা অপরাধ। শিক্ষার্থীকে অশ্লীল বস্তু বিতরণ করছে, এগুলো একটু খেয়াল রাখেন। যেগুলো যদি সেইভাবে একটু পড়ে গেলে আর লাগবে না আপনাদের মেন। বুঝতে পারছেন? আর 295 থেকে এটা একটু কথা আছে।